নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা জানতে চলেছি তারাপীঠ কি শক্তিপীঠ না সিদ্ধপীঠ। অজানা রহস্য ভরা ইতিহাস জানলে আপনারাও শিউরে উঠবেন। তারাপীঠের বর্তমান মন্দিরের ইতিহাস প্রায় 200 বছর হলেও তারাপীঠ ইতিহাসের কিন্তু 1000-1500 বছরেরও অধিক। তার ইতিহাস প্রাচীন আবছাওয়া, অস্পষ্ট এক অতীতের মধ্যে মিশে আছে। কেন এখানকার দেবীর নাম তারা হলো, তাই নিয়েও আছে পুরাণের এক কাহিনী। তো আমরা সেই কাহিনীর কথাই আজকে জানতে চলেছি। হিন্দু পুরাণ অনুসারে শিবের রুদ্র তাণ্ডবের ফলে সতীর দেহের নানা অংশ বহু স্থানে ছড়িয়ে পড়েছিল। তার থেকে ভারত জুড়ে বিভিন্ন সতীপীঠের জন্ম হয়েছে। তারাপীঠকেও 51 সতীপীঠের অন্যতম বলে মনে করা হয়। সতীর চোখের ঊর্ধ্বনেত্রের মণি অর্থাৎ তারাপড়ায় দ্বারকা নদীর পূর্ব পাড়ের চণ্ডীপুর আজ তারাপীঠ। তবে তারাপীঠের তারও বেশি মাহাত্ম্য শক্তিপীঠ বা মহাপীঠ হিসেবে। কথিত আছে সাধক বশিষ্ঠ দ্বারকার কূলে মহাশ্মশানের শ্বেত শিমুলের তলে পঞ্চমুণ্ডির আসনে বসে তারামায়ের সাধনায় সিদ্ধি লাভ করেন। তবে সেদিনের শিমুল গাছ আজ আর নেই। খরস্রোতা দ্বারকাও আজ পরিণত হয়েছে নোংরা খাল। জনরণ্যে হারিয়ে গেছে মহাশ্মশানের ভয়াবহতা। ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠ সিদ্ধপীঠ এই তারাপীঠ আরও অনেকেরও সাধনপীঠ। তাদের মধ্যে উল্লেখযোগ্য সাধক বামাখ্যাপা। তারাপীঠ মন্দিরে সারা বছরই জনসমাগম হয় এবং প্রতিদিনই এখানে গরিবদের খাওয়ানো হয়। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে পুজো দিতে আসেন। মহাপীঠ বলে পরিচিত এই মন্দির হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মস্থান বলা হয়। তুমি যদি হঠাৎ সৎ হও তবে তুমি মন্দিরে যেখানেই থাকো এবং যেখানেই ধর্মচারণ করো না কেন, মা তারার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে এবং তোমার আশা পূরণে সহায়তা করবে। তোমার হৃদয় ও মনের যাবতীয় যন্ত্রণা তিনি দূর করবেন। তো তারাপীঠের বর্তমান ইতিহাস প্রায় 200 বছর হলেও তারাপীঠের ইতিহাস কিন্তু 1000-1500 বছরের অধিক। তার ইতিহাস প্রাচীন আবছাওয়া, অস্পষ্ট এক অতীতের মধ্যে মিশে আছে। একদিকে ইতিহাস দলিল দস্তাবেজ আর অন্যদিকে পুরাণ ও লোককথা, সব মিলেই তারাপীঠের মন্দির এবং তারামায়ের কাহিনী এক অন্য স্থান দখল করেছে। তারাপীঠের বর্তমান মন্দির মল্লারপুরের জমিদার স্থাপন করলেও গল্পের শুরু জয় দত্ত সদাগরের কথা হতে। আজ মুখে মুখে চলে আসছে তার কাহিনী। আজ থেকে প্রায় 800 বছর আগের ঘটনা। তিনি ছিলেন বীরভূমের রত্নগড় নিবাসী। একবার তিনি বাণিজ্যের প্রভূত সম্পদ অর্থ লাভ করে বাড়ি ফিরছিলেন। চলার পথে অসুস্থতায় মৃত্যু হলো তার প্রাণাধিক পুত্রের। বাড়ি ফিরেই ছেলের অসন্তুষ্টি করবেন স্থির করে তিনি মাঝিদের বললেন, পুত্রের দেহটাকে ভালো করে ঘি মাখিয়ে রাখতে হবে, তাতে পছন্দ ধরবে না। এদিকে সন্ধ্যাও নেমেছে, রাত্রিটা তাই পথেই বিশ্রাম নিতে হবে। চলতে চলতে থামলেন এক বিশাল জঙ্গলের পাশে। স্থানটির নাম চণ্ডীপুর। রাতে ঘুম নেই জয় দত্তের। মৃত ছেলের দেহ আঁকড়ে রাত জাগছেন তিনি। সেই সময় তারামা এক কুমারী মেয়ে রূপে নৌকার ধারে এসে দাঁড়ালেন। তার কালো রূপে যেন আলোর ছিটকে পড়ছে। রাত্রির আকাশ জুড়ে অপূর্ব এক জ্যোতি। অপূর্ব সুন্দরী সেই মেয়েটি জয় দত্তকে জিজ্ঞেস করলেন, ও বাছা, এত নৌকা ভরে কী নিয়ে চলেছ গো? পুত্র শোকে জয় দত্তের মন ভরাক্রান্ত ছিল, তাই তিনি রাগত স্বরে মেয়েটিকে বললেন, ছাই আছে। সে কথা শুনে মেয়েটি আচ্ছা বলে চলে গেলেন। কিছুক্ষণ পরে জয়দত্ত দেখলেন তার নৌকায় সব বাণিজ্য সামগ্রী অর্থ ছাইতে পরিণত হয়েছে। পরদিন সকালে মাঝিরা রান্নায় বসলো। খেয়ে দিয়ে নৌকা নিয়ে যাত্রা করতে হবে। কথাটা কাটা শোল মাছ কাছেই এক কুণ্ডের জলে ধুতে গেল তারা। কি আশ্চর্য জলের স্পর্শ! মেয়েটি মাছ পেয়ে মাছটি জ্যান্ত হয়ে সাঁতার চলে গেল। মাঝিরা দৌড়ে এসে জয়দত্তকে